হ্যালো স্টুডেন্টস, আমার নাম প্রীতম কুমার। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে গুণগত রসায়নের যে শেষ টপিক সেটা হচ্ছে সময়ন প্রভাব, সেটা নিয়ে আলোচনা করব। তো আর কি বলি, কিছু না বলে শুরু করা যাক ভিডিওটা। তো সময়ন প্রভাবকে প্রথমে আমরা দেখি যে ইংরেজিতে কি বলে। এটি হচ্ছে কমন আয়ন ইফেক্ট। তো সময়ন প্রভাব ইংরেজি নামটা কেন লিখলাম, কারণ ইংরেজি নামটা থেকে বোঝা যায় যে এই টপিকটা আসলে কিসের উপর ডিপেন্ড করে বা টপিকটা কি। তো এই টপিকটা হচ্ছে কমন আয়নের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ একই আয়ন, অর্থাৎ সেম আয়নটা। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে কি যদি আমি একটু বলি ভালোভাবে, যে ধরা যাক যে একটা পাত্র, এই পাত্রে একটি স্বল্প দ্রবণীয় লবণ আছে। ধরো আমরা উদাহরণ হিসেবে দিলাম সিলভার ক্লোরাইড। এখন তুমি কি করলে, তুমি এখানে একটি অধিক দ্রবণীয় লবণ অ্যাড করলে। এটা এখানে অ্যাড করলে, তো এখন আমি ধরে নিলাম যে অধিক দ্রবণীয় লবণটা সোডিয়াম ক্লোরাইড। এখন এই যে তুমি একটা স্বল্প দ্রবণীয় লবণের যে দ্রবণ, সেখানে অধিক দ্রবণীয় একটি লবণ অ্যাড করলে, এবং যার মধ্যে এখান থেকে তুমি পাচ্ছ ক্লোরাইড আয়ন, এখান থেকে পাচ্ছ ক্লোরাইড আয়ন। তার মানে কি একটা সেম আয়ন আছে, তার মানে কি একটি কমন আয়ন আছে। এই জিনিসটিকে এখন এই যে এই অ্যাডটা করলে এতে কি হবে, এই স্বল্প দ্রবণীয় লবণটি আছে না, এর দ্রাব্যতা হ্রাস পাবে, এর দ্রাব্যতা কমে যাবে। মানে ধরো আগে এর ঘনমাত্রা ছিল 10 মোল পার লিটার, এখন হয়ে যাবে 5 মোল পার লিটার। মানে কথার কথা আর কি, এরকমই হবে। তো এই যে এই দ্রাব্যতা হ্রাস পাবে, এই প্রভাবটা, এই ইফেক্টটা কি বলা হয় হচ্ছে কমন আয়ন ইফেক্ট বা সম আয়ন প্রভাব। তো যদি না বুঝে থাকো আবার দেখো, এখন যতটুকু বললাম। তো এখন কিছু পয়েন্ট লিখি এই কমন আয়ন ইফেক্টের। তো কিছু পয়েন্টের মধ্যে সবার প্রথম শর্তটা হচ্ছে কি, এগুলোকে শর্ত আকারে লিখি। সবার প্রথম শর্তটা হচ্ছে কি, যে কমন আয়ন থাকা লাগবে। যেমন এই কেসে ছিল ক্লোরাইড আয়নটি। 2 নম্বর শর্ত হচ্ছে একটি লঘু ও অপরটি তীব্র লবণ বা তড়িৎ বিশ্লেষ্য বা যেটা খুশি সেটা হতে হবে আর কি। ঠিক আছে, একটি লঘু এবং অপরটি তীব্র লবণ হতে হবে। তো এই দুটো জিনিস যদি থাকে তাহলে কমন আয়ন ইফেক্টটা কার্যকর হবে, এবং যে লঘু লবণটি তার হচ্ছে যে দ্রাব্যতা সেটি হ্রাস পাবে। কিছু এক্সাম্পল দেখাই কমন আয়ন ইফেক্টের। যেমন AgCl NaCl অথবা AgOH NaOH অথবা বেরিয়াম সালফেট সাথে বেরিয়াম সালফেট সাথে বেরিয়াম সালফেট সাথে সালফিউরিক অ্যাসিড। এটা যদিও কম দেখা যায়, কিন্তু এটা কিন্তু হয়, কারণ এক্ষেত্রে লঘু লবণের সাথে গুরু লবণ একটি বা তীব্র লবণ যুক্ত হয়েছে, এবং একটি কি আছে, একটি করে এখানে কিন্তু একটি করে কমন আয়ন আছে। তো এখন
চলো তোমাদের একটু টেস্ট করা যাক। আমি একটি করে এক্সাম্পল দিব, তোমরা বলবে যে এখানে কি সমান প্রভাব দেখা যাবে কি না। তো প্রথমটি আমি দেই হচ্ছে AgCl CaSO4। এখানে কি দেখা যাবে? দেখা যাবে না। কারণ কি? কারণ এখানে কোনো কমন আয়ন নেই, ঠিক আছে। তারপর ধরো AgCl BaCl2, এখানে কি দেখা যাবে? এখানে কিন্তু কমন আয়ন আছে, কিন্তু তারপরও দেখা যাবে না। কারণ কি? কারণ এটাও লঘু লবণ, এটাও লঘু লবণ, অবশ্যই একটি লঘু লবণের সাথে একটি তীব্র লবণ থাকতে হবে, তাই এটাও হবে না। তো আরেকটা দিয়ে দেওয়া যায়, যেমন NaOH CaOH2, এটাও কিন্তু হবে না। কারণ কি? কারণ এখানে দুইটাই তীব্র যৌগ বা তীব্র যৌগ আর কি, ঠিক আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো এই সকল ক্ষেত্রে কিন্তু সম-আয়ন প্রভাব দেখা যাবে না, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে দেখবো যে কেন দ্রব্যতা হ্রাস পায়। কেন দ্রব্যতা হ্রাস পায়, কেন আসলে এই কমন আয়ন ইফেক্টের কারণে লঘু যৌগগুলোর দ্রব্যতা হ্রাস পায়। তো আমরা জানি যে সকল স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ তাদের কিন্তু একটি কেএসপি থাকে, ঠিক আছে, তাদের কিন্তু একটি কেএসপি এর মান থাকে। এটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। কেউ না দেখে থাকলে দ্রব্যতা গুণফল বা কেএসপি সেটা আগের ভিডিও থেকে অবশ্যই বুঝে যাবে, নাইলে এই ভিডিওতে কিছু বুঝবে না। তো আমরা জানি যে অবশ্যই কেএসপি এর একটি মান থাকে স্বল্প দ্রবণীয় যৌগগুলো। তো আমরা ধরে নেই এই এক্সাম্পলটি, এখানে কেন AgCl এর দ্রব্যতা হ্রাস পাবে এটা আমরা দেখি। তো AgCl একটি স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, তাই এটির বিয়োজনকে আমরা লিখতে পারি Ag++Cl-, ঠিক আছে। তো এখানে KSP এর মান কি হবে? Ag+ Cl-, ঠিক আছে। এখন কিছু বিষয় মনে রাখতে হবে এখানে, যে KSP এর মান কি নির্দিষ্ট তাপমাত্রায় যৌগ, অর্থাৎ KSP এর মানটা ওই তাপমাত্রায় চেঞ্জ হবে না, যাই করো না কেন তুমি এই KSP এর মান চেঞ্জ হবে না। তো তুমি যখন কি করলে যে এই একটা পাত্র, এখানে AgCl ছিল, সেখানে তুমি NaCl অ্যাড করলে। তো আমরা তো জানি যে NaCl কি একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং এর বিয়োজনের হার 100%। তার মানে কি NaCl তুমি যতটুকু মিশাবে এই দ্রবণের সম্পূর্ণটাই দ্রবীভূত হয়ে যাবে। যদি তুমি NaCl 2 মোলার নাও, এখানে ক্লোরাইড আয়ন তুমি 2 মোলারই পেয়ে যাবে, অবশ্যই পেতেই হবে। AgCl এর কি হবে না হবে এটা দেখার বিষয় না, কিন্তু NaCl কিন্তু 2 মোলারই বিয়োজিত হবে। তো এখন দেখো, আশা করি তোমরা ব্যাপারটা বুঝে গেছো। যেহেতু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা দ্রবণে বেড়ে যাচ্ছে NaCl এর কারণে, তো তখন KSP এর মানে দেখো, KSP এর মানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কিন্তু একটা কনস্ট্যান্ট, একটা 2 মোলার চলে এসেছে। কিন্তু এখন AgCl তো আছে দ্রবণে, তাই না? AgCl তো বিয়োজিত হতে চায়। AgCl অল্প পরিমাণ বিয়োজিত হবে, ধরি X পরিমাণ বিয়োজিত হবে, তাহলে ক্লোরাইড আয়ন X পরিমাণ পাবে তুমি AgCl থেকে, ঠিক আছে, এবং Ag+ ও পাবে X পরিমাণ। মানে এই যে ধরো এটা X ছিল, X এবং X পরিমাণ বিয়োজিত হলো। তারপর এই যে গুণফলটা, এই গুণফলটার মানটা কিন্তু হবে কি KSP এর সমান। KSP এর মানটা তো সবসময় কনস্ট্যান্ট। এখন তুমি যদি ক্লোরাইড আয়নের এই 2 এর মানটা আরো বাড়াও, 3, 4, 5 করো, X এর মান সেই অনুযায়ী কমতে থাকবে। তো X এর মান যখন, KSP এর মানকে কনস্ট্যান্ট রাখাটা হচ্ছে মূল টার্গেট। KSP এর মান কনস্ট্যান্ট রাখার জন্য এগুলা X এর মানগুলো কমবে। X এর মান কমা মানে কি? এই মানটা কমা, এই মানটা কমা, এবং সাথে এই মানটাও কমে যাওয়া। তো এই AgCl এর X এর মান কমা মানে কি AgCl এর দ্রব্যতা কমে যাচ্ছে, দ্রব্যতা হ্রাস পাচ্ছে। আমার মনে হয় না আর কারো কোনো কনফিউশন আছে। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা একটু
পিছনে যাও এবং আবার একটু শোনো কথাগুলো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, তাহলে অবশ্যই তাহলে বুঝে যাবে আর কি ভিডিও মানে থিওরিটা আর কি। ঠিক আছে, তো কেন হ্রাস পায় দ্রব্যতা এটা আমরা বুঝে গেলাম। আর তেমন কিছু নেই, আমি এখন ডিরেক্ট ম্যাথে চলে যাব। ঠিক আছে, চলো প্রথম একটা প্রবলেম সলভ করি। তো ফার্স্ট প্রবলেমটা দেখো, ফার্স্ট প্রবলেমটা হচ্ছে কি, একটা পাত্রে AI2 এর একটি সম্পৃক্ত দ্রবণ আছে। তো এই একটা জিনিস লিখতে মনে নাই, AI2 এর যে KSP, সেই KSP এর মানটা হলো 1.1 × 10⁻8। ঠিক আছে, তো এই দ্রবণটা দেওয়া আছে এবং দুইটা প্রশ্ন করা হয়েছে। এক নম্বর প্রশ্ন, দ্রবণটিতে AI2 এর দ্রব্যতা কত। যেহেতু এটি সম্পৃক্ত দ্রবণ, আমরা AI2 এর দ্রব্যতাটা বের করতে পারবো KSP এর মাধ্যমে। তো এটা অবশ্যই তোমরা পারো, এটা গত লেকচারেরই প্রশ্ন, তারপর আমি সলভ করে দিচ্ছি। তো KSP এর মানটা আমরা লিখবো A2 প্লাস ইন্টু I মাইনাস তার স্কয়ার। আচ্ছা, অনেকে হয়তো নাও বুঝতে পারে, তো এই জন্য লিখে দিই AI2 বিয়োজিত হয়ে তৈরি করে A2 প্লাস প্লাস 2I মাইনাস। ঠিক আছে, তো এখান থেকে KSP এর মান এটা। তো KSP এর মান থেকে, তো AI2 যদি S পরিমাণ দ্রবীভূত হয়, এখান থেকে S পরিমাণ আয়ন এবং এখান থেকে 2S পরিমাণ আয়ন পাওয়া যাবে। সেখান থেকে A2 প্লাস হবে S ইন্টু 2S তার স্কয়ার। এই মানটা হবে 1.1 × 10⁻8। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কিন্তু পাবে 4S³ = 1.1 × 10⁻8। সেখান থেকে S এর মানটা পেয়ে যাবে। এই S এর মানটাই কি হচ্ছে AI2 এর দ্রব্যতা। তো কেউ যদি এটা না বুঝে থাকো, গত লেকচারটা দেখে আসো। তো এখন আমরা সেকেন্ড কোয়েশ্চনে চলে যাই, 2 নম্বর প্রশ্নটা সলভ করি। 2 নম্বর প্রশ্নটা কি, সবাই একটু পড়ো, কারো পারা থাকলে একটু অ্যাটেম্প্ট করো, দেখো হয় কিনা, না হলে আমি তো আছি। তো 2 নম্বর প্রশ্নটা কি, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে যদি দ্রবণে 0.1 মোল ACl2 যোগ করা হয়, তাহলে হ্রাসকৃত দ্রব্যতা কত হবে। ঠিক আছে, তো 0.1 মোল ACl2 যোগ করা হলো, এখানেও A আছে, এখানেও A আছে, তার মানে কি এখানে সমায়ন প্রভাব দেখা যাবে। তাহলে হ্রাসকৃত দ্রব্যতা কত, মানে AI2 এর হ্রাসকৃত দ্রব্যতা কত হবে, কারণ আমাদের বুঝে নিতে হবে যে ACl2 অবশ্যই একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি এখন যে ACl2 যখন বিয়োজিত হবে, 2 নম্বর প্রশ্নে ACl2 এর বিয়োজন থেকে পাবো A2 প্লাস প্লাস 2Cl মাইনাস। এটা 0.1 0.1 আর 2 × 0.1, তার মানে কি A2 প্লাস আমরা পাচ্ছি 0.1 মোল। ঠিক আছে, 0.1 মোল বা 0.1 মোলার A2 প্লাস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই A2 প্লাস এই 0.1 মোল এটা কিন্তু এই দ্রবণে অবশ্যই থাকবে, এটা থাকতেই হবে। ঠিক আছে, এখন AI2 এর যে KSP এর মান, সেটা যদি আমরা দেখি, AI2 এর KSP এর মান হবে A2 প্লাস ইনটু 2I মাইনাস, সরি I মাইনাস তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা হলো AI2 এর KSP। ঠিক আছে, তো AI2 এর যে KSP, সেই মান থেকে আমরা কিন্তু দেখতে পারি যে A2 প্লাস এর মান কিন্তু 0.1 এটা থাকবেই। তো এই 0.1টা আসছে হচ্ছে ACl2 থেকে, তাহলে AI2 থেকেও তো কিছু পরিমাণ আসবে, তাই না? AI2 থেকেও কিন্তু কিছু পরিমাণ A2 প্লাস আয়নটা আসবে। সেটা কি, সেটা আমরা ধরে নিব x পরিমাণ। ঠিক আছে, আমরা ধরে নিব A2 প্লাস প্লাস 2I মাইনাস x x 2x। ঠিক আছে, তো এখানে আমরা তখন বসাবো যে 0.1 প্লাস x ইন্টু 2x তার যে হোল স্কয়ার। ঠিক আছে, এটা KSP এর মান। এখন KSP এর মান তো কনস্ট্যান্ট থাকবে আমরা জানি। তো আমরা যদি x পরিমাণ বিয়োজিত হয়, x যদি হয় নতুন হ্রাসকৃত দ্রব্যতা ধরে নিই, তাহলে কিন্তু প্রশ্নের সলিউশনটা চলে আসছে। অর্থাৎ কি, আমরা x কে ধরে নিলাম যে হ্রাসকৃত দ্রব্যতা হবে। মনে আছে এই 1 নম্বরে আমরা একটা s এর মান বের করেছিলাম, ওই মানটা কি বের করেছো? ওই মানটা থেকে কিন্তু আমরা তুলনা করতে পারবো। ঠিক আছে, ওই মানটা কিন্তু হ্রাস পেয়ে এখানে x এ পরিণত হয়েছে। তো এখান থেকে আমরা
লিখতে পারি যে 4x স্কয়ার ইনটু 0.1 প্লাস 4x কিউব ইকুয়াল টু 1.1 ইনটু 10 ইনভার্স 8। এখন এই জিনিসটা সলভ করলে আমরা x এর মান পাবো। ঠিক আছে, এখন x এর মান সলভ করার জন্য কিন্তু একটা জিনিস, একটা সহজ প্রসেস আছে। আমরা কিন্তু জানি যে x এর মান, s এর মান এগুলো অনেক কম, যেহেতু স্বল্প দ্রবণীয় যৌগ এদের s এর মান কম। এখন এটা আরো কমে যাচ্ছে, আরো অনেক কমে যাবে। তাহলে তো এই x এর মান, যে এই x এর কিউব আছে, তো এই ছোট মানটাকে আমরা কিউব করছি, আরো ছোট হয়ে যাবে। যেমন ধরো যে 0.1 এটার কিউব করলে কত হয়? 0.1 ইনটু 0.1 ইনটু 0.1, তার মানে কি 0.001। অনেক কমে গেছে না? এই জন্য এই মানটা অনেক কমে যাবে। তাই আমরা এই পদটাকে আমরা মানে গ্রহণযোগ্য নয়, বা এই পদটাকে আমরা মানে উপেক্ষা করতে পারি। ঠিক আছে, তখন আমরা দেখতে পারবো যে 4x স্কয়ার ইনটু 0.1 ইকুয়াল টু 1.1 ইনটু 10 ইনভার্স 8। সেখান থেকে x এর মানটা আমরা হিসাব করি, দেখি কত আসে। x এর মান আসে 2.75 ইনটু 10 ইনভার্স 8। ঠিক আছে, এই মানটা আসে। তো এই মানটা কিন্তু এইখানের যে সেখান থেকে কম হবে। ঠিক আছে, এই মানটা কত আমি একটু জানাই তোমাদের। এই মানটা ছিল 1.4। ঠিক আছে, 1.4 ইনটু 10 ইনভার্স 3। ঠিক আছে, 1.4 ইনটু 10 ইনভার্স 3। তার মানে এই মানটা কিন্তু অনেক হ্রাস পেয়েছে। তার মানে কি দ্রব্যতা সত্যি সত্যি হ্রাস পায়, এটা বুঝতে পারলাম আমরা। ঠিক আছে, এই ছিল ম্যাথটা। আশা করি কনসেপ্টটা বুঝেছো। এখন আমি আরেকটা ম্যাথ করাবো। এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ে সবচেয়ে কঠিন ম্যাথ, মানে আমাদের 23 ব্যাচের সবচেয়ে কঠিন যে ম্যাথটা দেওয়া ছিল উদাহরণের মধ্যে জ নাম্বার। ঠিক আছে, উদাহরণের ওই যে বক্সের ভিতরে অনেকগুলো ম্যাথ আছে, ওইটা উদাহরণ না, কিন্তু বক্সের ভিতরে ম্যাথ দেওয়া থাকে। ওইখানে জ নাম্বার যে ম্যাথটা, ওটা করাই দিব আমি এখন। ঠিক আছে, তো এখন হচ্ছে এই কোয়েশ্চনটা সলভ করি। তো কোয়েশ্চনটা আগে একটু পড়ি ভালো করে। তো দেওয়া আছে কি একটা পাত্র, এই পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে 500 মিলিলিটার, এবং এটি সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ, এবং এর কেএসপি এর মান দেওয়া আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি। তো প্রশ্ন হচ্ছে যে যদি দ্রবণের সম আয়তনের অর্থাৎ 500 মিলিলিটার 0.2 মোলার আছে, 0.4 মোলার হবে এটা, সরি। তো বলা হচ্ছে কি যদি দ্রবণের সমায়তনের 0.4 মোলার, ঠিক আছে, সমায়তন মানে 500 মিলিলিটার, 0.4 মোলার NaOH যোগ করা হয়, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের হ্রাসকৃত দ্রব্যতা, অর্থাৎ দ্রব্যতা কমে যত হলো ওইটা, এবং এটা বের করতে বলা হলো, এবং কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অধঃক্ষিপ্ত হলো তাও বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো প্রশ্নটা সলভ করার জন্য প্রথমে একটু বুঝে নিব যে কিভাবে সলভ করব। প্রথমে আমরা এই পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কত মোল আছে বা মোলারিটি কত সেটা বের করব। ঠিক আছে, এটা আমাদের হবে ফার্স্ট স্টেপ। তো এটা বের করলে কি লাভ হবে, যে আমরা যখন হ্রাসকৃত দ্রব্যতাটা বের করব, ওই প্রথমটা থেকে ওইটা বিয়োগ দিলে কত গ্রাম অধঃক্ষিপ্ত হলো সেটা আমরা পেয়ে যাব। তার মানে কি শেষ, কিন্তু প্রশ্নটা কিন্তু ইজি। প্রথমে হচ্ছে এই পাত্রে দ্রব্যতা বের করব, দেন হ্রাসকৃত দ্রব্যতা বের করব, দেন বিয়োগ করব, বের হয়ে যাবে অ্যানসারটা। ঠিক আছে, প্রথমে এই পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করি। তো আমরা জানি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম 2+ আর 2OH- তৈরি করে। সম্পৃক্ত দ্রবণের দ্রব্যতা S হলে এখানে S, এখানে 2S। যে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে KSP = ক্যালসিয়াম 2+ into OH-
তার স্কয়ার, তার মানে s ইনটু 4s স্কয়ার। s এর মান আমরা পেয়ে যাব, s এর মান কিন্তু 4.42 ইনটু 10 ইনভার্স 5। তাহলে আমরা s এর যে মানটা পাচ্ছি সেটা একটু বের করি। 4.42 ইনটু 10 টু দ্য মাইনাস 5 ভাগ 4 ভাগ কিউব রুট आंसर। তার মানে পেয়ে যাচ্ছি 0.0223 মোলার। ঠিক আছে, এই মানটা আমরা এখানে লিখে রাখি 0.0223 মোলার। এটা হচ্ছে এই পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা NaOH যোগ করার আগে। তো এখানে NaOH যোগ করার পরে কত হবে ঘনমাত্রা সেটা আমরা নির্ণয় করব। তো NaOH যখন মিশানো হবে তখন NaOH ভেঙে প্রদান করবে হচ্ছে Na প্লাস আর OH মাইনাস। এটা কিন্তু 100% বিয়োজিত হয়। তো বলা হয়েছে কি যে 500 মিলিলিটারের মধ্যে 500 মিলিলিটার NaOH যোগ করা হবে, তাহলে কিন্তু এর যে ঘনমাত্রা 0.4 মোলার এটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু 0.2 মোলার হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি যে S1V1 = S2V2, ঠিক আছে, 0.4 into 500 equal to S2 into 1000। তো এখান থেকে S2 এর মান 0.2 মোলার পাওয়া যায়। তার মানে এখানে 0.2 থেকে এটাও 0.2, এটা 0.2 মোলার আমরা পাবো। ঠিক আছে, এটা কিন্তু হবে ব্যাপার। তো এখন আমি একটু মুছি। তো আমরা দেখতে পারবো যে KSP এর মান অর্থাৎ 4.42 into 10 inverse 5, এটার মান কিন্তু যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে হ্রাসকৃত দ্রাব্যতা ওইটা কিন্তু আমরা প্রথমে একটু ডিফাইন করে নিই। যে ধরে নিই যে NaOH মেশানোর পর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে হ্রাসকৃত দ্রাব্যতা সেটা হয়ে গেল x হয়ে গেল। ঠিক আছে, x ধরে নিলাম। তাহলে আমরা জানি যে ক্যালসিয়াম 2+ ইনটু OH মাইনাস তার স্কয়ার, এটার মান হবে হচ্ছে x ইনটু OH মাইনাস এর মান আগে থেকে 0.2 মোলার আছে, তার সাথে 2x পরিমাণ আসবে এবং তার স্কয়ার হবে। ঠিক আছে, 2x পরিমাণ কেন আসলো? কারণ ওই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা বিয়োজিত হয় ক্যালসিয়াম 2+ আর 2OH মাইনাস তৈরি করে, তাহলে x 2x। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে ওই আগের মতো আগে যেরকম বড় ঘাতের পদগুলো বাদ দিয়েছিলাম এরকম করব। কারণ কি, কারণ x এর মান এমনিতেই অনেক কম, স্কয়ার বা কিউব করলে আরো কম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আসবে মূলত x * 0.2 স্কয়ার প্লাস 2 into 0.2 into 2x plus 4x স্কয়ার, এটার সাথে x গুণ। আর x এর সাথে যখন এটা গুণ হবে তখন x স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা গুণ হলে x কিউব হয়ে যাবে, তার মানে এই পদগুলো বাদ হয়ে যাবে। ঠিক আছে, একটু দেখাই সুন্দর করে। প্লাস x স্কয়ার into 4 into 0.2 plus 4x কিউব। তার মানে কি x এর স্কয়ার এবং কিউব এই পদগুলোকে আমরা বাদ দিয়ে দেব, লিখব যে x into 0.2 স্কয়ার। তো এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, তো x এর মানটা কত হবে একটু দেখি। তো x এর মানটা হবে হচ্ছে 0.00105 মোলার। তার মানে কি হ্রাসকৃত দ্রাব্যতাটা কিন্তু বের হয়ে গেল। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের হ্রাসকৃত দ্রাব্যতা এটা প্রথমে ছিল, এটা সেখান থেকে হয়ে গেল এটা। ঠিক আছে, সেখান থেকে এটা হয়ে গেল। তো বলা হয়েছে কি কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অধঃক্ষিপ্ত হবে। তো এটা বের করার জন্য প্রথমে আমরা কত মোল অধঃক্ষিপ্ত হলো সেটা বের করি, কারণ সেটা বের করা ইজি। তারপরে আমরা এটাকে গ্রামে কনভার্ট করে নিব। তো প্রথমে বের করি যে প্রাথমিকভাবে মানে এই পাত্রে, ঠিক আছে, এটা কিন্তু NaOH মেশানোর আগের অবস্থার সাথে তুলনা করতে বলা হয়েছে। তো NaOH মেশানোর আগে
এই পাত্রে আয়তন ছিল 0.5 লিটার এবং ঘনমাত্রা ছিল 0.0223 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এটা মানে হচ্ছে আমরা পাবো 0.01115 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ শুরুতে এতটুকু ছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এত মোল। তো পরবর্তীতে এই ঘনমাত্রাটা চলে আসলো এবং সেটা আসলো কিন্তু 1 লিটার পাত্রে। কারণ কি, তখন কিন্তু 500 মিলিলিটার আরো NaOH যোগ করা হয়েছে। তার মানে এই ঘনমাত্রাটা কিন্তু 1 লিটারের জন্য ঘনমাত্রা। তার মানে 1 লিটার 0.00105 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু কি হবে, 0.00105 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে পরবর্তী। তার মানে কি, কমেছে কতটুকু, কমেছে হচ্ছে 0.01115 মাইনাস 0.00105 মোলার ইকুয়াল টু আমরা কত পাই, 0.0101 মোল। তার মানে এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে আমরা পাবো 0.747 গ্রাম। ঠিক আছে, 0.747 গ্রাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝেছো। না বুঝলে আরেকবার দেখো ভিডিওটা। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখো, বা আমার ফেসবুক আইডি দেওয়া আছে লিংক, সেখানে নক করতে পারো, সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি আশা করি যে সময় নিয়ে সবকিছু বোঝা হয়ে গেছে। আসলে যেই হচ্ছে আমাদের তোমার যে বই আছে, বইয়ে যত প্রশ্ন আছে এর চেয়ে সব প্রশ্ন সহজই। আর এই প্রশ্নটা বোঝা মানে তুমি সব পারবে, সবকিছু সেম, সব মেথই মোটামুটি সেম, একটু 19-20 তফাৎ থাকে। তো এটা বুঝলে তোমাদের সমায়ন কভার হয়ে যাবে। আর সমায়ন থেকে ভালোই প্রশ্ন আসে, ঘ নম্বরে, সৃজনশীলের 4 নম্বরে, ছাড়া এডমিশনেও অনেক সময়, এডমিশনে এত কঠিন আসে না, আরো ইজি আসে, তবে এইসব প্রশ্ন কিন্তু এডমিশনে আসে। ঠিক আছে, তো অবশ্যই কনসেপ্টটা খুব সুন্দর, সবাই অবশ্যই ভালো করে বুঝবে। আর হচ্ছে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যাতে চ্যানেলটা গ্রো করতে পারে। অন্যান্য ভিডিও দেখো, যে প্রবলেম আছে অন্যান্য ভিডিও দেখো। কারো যদি, তোমার কোনো বন্ধুর যদি কোনো টপিক রিলেটেড প্রবলেম থাকে, তাকে ভিডিওটা শেয়ার করতে পারো যাতে তারও আর কি সুবিধা হয়। তো এই ছিল আজকের ভিডিওতে, সবাইকে ধন্যবাদ এন্ড সাবস্ক্রাইব।